Welcome, dear learners. How are you? Hope you are fine by the grace of Almighty. This is Shubhashish Das back again with another class for you. And our today's subject is English first paper, and the class has been designed for the students of HSC first and second year. Before starting the text, I want to show you some pictures. Picture number 1. I think all of you know who is this person, and this is none other than বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Picture number 2, it is the picture of the same person, and in picture number 3 we find Bangabandhu delivering a speech in front of a huge gathering, and in picture number 4 we find 3 slogans. এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। Dear students, I think you may guess what is the text about. আজকে আমাদের টেক্সটটি কি সম্পর্কে হবে। পিকচার নং 1 and 2 দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের আমাদের টপিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে, এবং পিকচার নং 3 and 4 দেখে তোমরা নিশ্চয়ই আরো সুনিশ্চিতভাবে বলতে পারছো আজকের টপিকটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন একটি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে। and what is the historical event, এবং সেই হিস্টোরিক্যাল ইভেন্টটি হলো 7 মার্চ স্পিচ ডেলিভার্ড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে চলো আমরা দেখে নেই আজকের টপিকটি কি। টুডেস টপিক ইজ দ্য আনফরগেটেবল হিস্ট্রি 7 মার্চ স্পিচ বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। And you will find the text English from English for Today, Unit 1, Lesson 1. নতুন বইতে এই লেসনটি তোমরা পাবে ইউনিট 1 এ লেসন 1, এবং পুরাতন বইতে এটা লেসন 2 হিসেবে আছে। ওকে, শিক্ষার্থীরা মনে রাখবে যে কোনো টেক্সট পড়তে হলে আগে ওয়ার্ড মিনিংগুলো দেখে নিতে হবে, অর্থাৎ টেক্সটে যদি কোনো অপরিচিত শব্দ থাকে, নিউ ওয়ার্ড থাকে, সেগুলোর মিনিং দেখে নিতে হবে। তাই আমি টেক্সট শুরু করার আগে তোমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং এর কথা বলবো। ইফ দিস ওয়ার্ডস আর নিউ টু ইউ, ইউ মাস্ট রাইট দ্য ওয়ার্ড। যখনই কোনো নতুন শব্দ পাবে তোমরা সেগুলো খাতায় লিখে রাখবে, তাহলে মনে থাকবে ভালো। ওভারফ্লো, ফ্লাডিং অর ফ্লোয়িং ওভার এ সারফেস অর এরিয়া। তাহলে ওভারফ্লো মানে কি কোনো একটি এলাকা ওভারফ্লো হয়ে যাওয়া, অর্থাৎ পানি বা কোনো কিছু পানি দ্বারা অতিরিক্ত হয়ে যাওয়া। গ্রিফ, ইন্টেন্স সরো, অর্থাৎ তীব্র ব্যথা, গ্রিফ মানে। এওয়ার, হ্যাভিং নলেজ অর পারসেপশন অফ সামথিং, কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান থাকা বা ধারণা থাকা। ইম্পোর্ট, দ্য ইমপ্লিসিট মিনিং অর সিগনিফিকেন্স অফ সামথিং, অর্থাৎ কোনো একটি বিষয় সম্পর্কে অন্তর্নিহিত যে অর্থ বা গুরুত্ব রয়েছে সেটা। এওয়াশ, কাভার্ড অর ফ্লাডেড উইথ ওয়াটার, কোনো একটি জায়গা পানি বা কোনো কিছু দ্বারা ধুয়ে যাওয়া। ওকে, আমি কিছু শব্দের অর্থ বললাম, তোমরা টেক্সট পড়তে গিয়ে আরো যদি কোনো শব্দের অর্থ জানতে হয় আমি তো অর্থ বলেই দিব, তখন তোমরা লিখে রাখবে। সো লেট আস রিড দ্য টেক্সট। টেক্সট ভালো করে পড়তে হবে। টেক্সট থেকে এমসিকিউ অথবা আনসারিং কোয়েশ্চেন অথবা ফ্লো চার্ট অথবা সামারাইজ যে কোনো কিছু করতে হতে পারে। ইফ ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। if you understand the meaning of the sentence, you can understand the whole topic. Okay, let's start. আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথে শুনো। My brothers, বঙ্গবন্ধু তার অডিয়েন্সকে, অর্থাৎ তার সামনে যারা তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদেরকে তিনি সম্বোধন করেছেন মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার। এখানে তিনি মাই ব্রাদার্স বা ভাইয়েরা আমার বলে তিনি তার সামনে অগণিত নারী পুরুষ সবাইকে সম্বোধন করেছিলেন। আসলে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। বঙ্গবন্ধু তার বক্তব্য শুরু করেছিলেন তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে। তিনি সেখানে বলছেন তার হৃদয় ভারাক্রান্ত, দুঃখে ভারাক্রান্ত। তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে
তাদের সামনে দাঁড়িয়েছিলেন। You are fully aware of the events that are going on and understand their import. You are fully aware, তোমরা পুরোপুরি সচেতন, of the events that are going on, যে ঘটনাগুলো চলছে 7ই মার্চের পূর্বে, সেই সময়কালে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে তারা সম্পূর্ণ অবগত। and understand their import, এবং তার তাৎপর্য নিশ্চয়ই তারা বুঝতে পারে। We have been trying to do our best to cope with the situation. To cope with মানে খাপ খাওয়ানো, তাল মিলিয়ে চলা, with the situation অর্থাৎ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল। And yet unfortunately the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brother. কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, unfortunately, adverb এটা ly আছে, unfortunately the streets of Dhaka, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীর রাস্তা আমার ভাইয়ের রক্তে রঞ্জিত। awash with the blood of our brothers মানে হলো আমার ভাইয়ের রক্তে রঞ্জিত, আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত। The people of Bengal now want to be free. বাংলার জনগণ এখন মুক্তি চায়। The people of Bengal now want to live. তারা বাঁচতে চায়। The people of Bengal now want their rights. তারা তাদের অধিকার চায়। নিশ্চয়ই তোমরা প্রথম প্যারা বুঝতে পেরেছো। আমরা সেকেন্ড প্যারায় যাব, তার আগে আবার সেকেন্ড প্যারার কিছু ওয়ার্ড মিনিং আমরা দেখব। Assembly, a group of people elected to make laws or decisions for a particular country or region. তাহলে একটি নির্দিষ্ট দেশ বা এলাকার কিছু নির্বাচিত জনগণ যারা আইন তৈরি করে বা সিদ্ধান্ত তৈরি করে ওই দেশটি চালানোর জন্য, আমরা যাদেরকে সাংসদ বলে থাকি। Constitution, a body of fundamental principles or established precedents according to which a state or other organization is acknowledged to be governed. অর্থাৎ একটি দেশ অথবা কোনো একটি প্রতিষ্ঠান পরিচালিত করার জন্য যে মৌলিক নীতিমালাগুলো থাকে সেগুলোকে কনস্টিটিউশন বলে, আমরা সাধারণ ভাষায় যেটাকে সংবিধান বলে থাকি। ট্রেজিক, কজিং অর ক্যারেক্টারাইজড বাই এক্সট্রিম ডিস্ট্রেস অর সরো, আমরা ট্রেজিক মানে মর্মান্তিক, এক্সট্রিম ডিস্ট্রেস অর সরো, মর্মান্তিক। ওকে, টেক্সট নাও। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং? কি ভুল করেছিলাম আমরা? আফটার দ্য ইলেকশন, ভোটের পরে, নির্বাচনের পরে, দ্য পিপল অফ বেঙ্গল ভোটেড অ্যাজ ওয়ান ফর মি, ফর দ্য আওয়ামী লীগ। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, draft a constitution for ourselves there, and build our country. The people of this land would thereby get economic, political and cultural freedom. তাহলে বাংলার মানুষ ভোট দিয়েছিল বঙ্গবন্ধুকে, বাংলার মানুষ ভোট দিয়েছিল আওয়ামী লীগকে। কেন ভোট দিয়েছিল? যাতে করে তারা ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ জাতীয় সংসদে বসতে পারে। ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলফ দেয়ার, সেখানে আমাদের জন্য একটি খসড়া সংবিধান খসড়া করতে পারে। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশ নির্মাণ করতে পারে। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, এবং এতে করে এই বাংলার জনগণ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পেত। বাট ইট ইজ উইথ রিগ্রিট, কিন্তু বেদনার সাথে তিনি লক্ষ্য করলেন, আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে, আমি তোমাদেরকে বলতে হচ্ছে, দ্যাট উই হ্যাভ পাসড থ্রু 23 ট্রেজিক ইয়ার্স, কিন্তু আমরা তাদের সাথে এই দীর্ঘ 23 বছর, মর্মান্তিক 23 বছর আমরা তাদের সাথে কাটিয়েছি। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. বাংলার এই 23 বছরের ইতিহাস হলো নির্যাতনের ইতিহাস, রক্তপাতের ইতিহাস তাদের দ্বারা বারবার। 23 years of a history of men and women in agony, তাহলে 23 years of a history of men and women in agony, তাহলে এই 23 বছরের ইতিহাস পুরুষ এবং নারীর যন্ত্রণার ইতিহাস। ওকে, আমরা আজকের দিনের থার্ড প্যারাতে যাব, তার আগে আবার কিছু ওয়ার্ড মিনিং। ক্রিমজন, এ রিচ ডিপ রেড কালার ইনক্লুডিং
টু পার্পল, তাহলে ঘন লাল রং, রক্তের রং। মার্শাল ল, মিলিটারি গভর্নমেন্ট ইনভলভিং দ্য সাসপেনশন অফ অর্ডিনারি ল। মার্শাল ল মানে হলে সামরিক আইন, অর্থাৎ একটি দেশের সাধারণ আইন বাদ দিয়ে যখন সামরিক আইন পরিচালিত হয় তখন তাকে মার্শাল ল বলা হয়ে থাকে। এনস্লেভ, মেক সামওয়ান এ স্লেভ। রেইনস, গাইডিং, কন্ট্রোলিং অর চেকিং। রেইনস মানে কাউকে নিয়ন্ত্রণ করা, কাউকে অধীন রাখা। ওকে, নাও লেটস রিড দ্য থার্ড প্যারা of his speech. The history of Bengal is the history of people who have repeatedly made their highways crimson with their blood. তাহলে বাংলার ইতিহাস হলো তাদের নিজেদের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। তাহলে রক্তে, made their highways crimson with their blood, রক্তে রঞ্জিত করা। We shed blood in 1952, এখান থেকে আমাদের হিস্ট্রি বলা শুরু হয়েছে। We shed blood in 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছিলাম। Why? আমরা রক্ত দিয়েছিলাম for our language, আমরা ভাষার জন্য রক্ত দিয়েছিলাম। Even though we were the victors in the election of 1954, we couldn't form a government then. 1954 সালে নির্বাচনে জয়ী হওয়ার পরেও আমরা তখন সরকার গঠন করতে পারিনি। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. তাহলে 1958 সালে আইয়ুব খান মার্শাল ল বা সামরিক আইন ঘোষণা করেছিলেন আমাদেরকে পরবর্তী 10 বছরের জন্য দাস করিয়ে রাখার জন্য, এনস্লেভ করার জন্য। In 1966, when we launched 6-point movements, আমাদের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা হলো 6-point movement, আমাদের স্বাধীনতা ভিত্তি যেগুলোকে বলা হয়ে থাকে। তাহলে in 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. তাহলে আমরা যখন 6 দফা দিয়েছিলাম তখন 7 জুনে আমাদের ছেলেদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, he declared that he would give us a constitution and restore democracy. তাহলে 1969 সালে গণ আন্দোলনের পরে আইয়ুব খানের পতন হয় এবং তখন ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন এবং তিনি ঘোষণা দেন যে তিনি আমাদেরকে কনস্টিটিউশন দিবেন, আমাদের সংবিধান দিবেন, এন্ড রেস্টোর ডেমোক্রেসি, এবং তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। এখানে তখন কোনো গণতন্ত্র ছিল না, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। উই লিসেন টু হিম দেন, আমরা তার কথা শুনেছিলাম। এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স অ্যান্ড ইলেকশন হ্যাভ টেকেন প্লেস, এরপরে অনেক কিছু ঘটল, নির্বাচন হলো। আমরা প্রথম 3টি প্যারা পড়েছি। এই প্রথম 3টি প্যারায় আমরা দেখতে পেলাম বঙ্গবন্ধু তিনি তার জনতাকে ভাইয়েরা আমার বলে সম্বোধন করেছেন, তারপরে নিজস্ব অনুভূতির কথা বলেছেন এবং তিনি জনগণকে বর্তমান পরিস্থিতির কথা বলছেন এবং সেই পরিস্থিতির গুরুত্বের কথা বিবেচনা করতে বলছেন। তারপর তিনি আরো বলেছেন আমাদের ইতিহাসে কি ঘটেছিল, আমরা পাকিস্তানি শাসকদের দ্বারা কিভাবে নিপীড়িত হচ্ছিলাম, এবং 1952 সাল থেকে শুরু করে তিনি নির্বাচন 70-এর নির্বাচন পর্যন্ত ইতিহাস সংক্ষেপে বলেছিলেন। এরপরে তিনি আরো অনেক কথাই বলেন। ইটস এ লং স্পিচ, সবাই জানো তোমরা নিশ্চয়ই স্পিচটি তোমরা শুনেছ, তবে গভীর মনোযোগ দিয়ে যদি না শুনে থাকো আমি পুরো স্পিচটি তোমাদেরকে বঙ্গবন্ধুর কণ্ঠে পুরোটা শোনার জন্য অনুরোধ করছি। নিশ্চয়ই এটার রেকর্ডিং তোমরা ইউটিউবে পাবে, তোমরা শুনবে। যেহেতু এই পুরো স্পিচটা আমরা একটি ক্লাসে কভার করতে পারবো না, তাহলে পরবর্তীতে আমরা অন্য ক্লাসগুলোতে আরো অংশটা, এই বক্তব্যের বাকি অংশ আমরা পড়ব। আজকে আমরা এই 3টি প্যারায় যেটুকু পেলাম তথ্য সেটুকু পড়লাম এবং আমরা স্পিচের এই অংশটুকু তোমাদেরকে শোনাবো। লেটস লিসেন টু দ্য স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর
বক্তব্যের প্রথম অংশটুকু তোমরা শোনো। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। Okay, dear learners, you must listen to the full speech later. Now, choose the correct answer from the alternatives. You will have 5 MCQ in exam. What is the meaning of the word grief in the passage? Passage এ grief শব্দের অর্থ কি? joy, extreme sorrow, much pleasure, intense anger. তো আমি তো ওয়ার্ড মিনিং পড়ানোর সময় বলেছিলাম গ্রিফ মানে তীব্র ব্যথা, সো এখানে হবে এক্সট্রিম সরো। নাম্বার বি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউশন ইন দ্য প্যাসেজ? প্যাসেজে কনস্টিটিউশন শব্দের অর্থ কি? কনস্টিটিউশনের বাংলা সংবিধান। আমরা দেখব এখানে সংবিধান এর কোন ফ্রেজটি মিলে। এ গ্রুপ অফ রিপ্রেজেন্টেটিভস, an establishment, a set of laws, an institution. So সংবিধান আমরা জানি কিছু আইন যেগুলো দ্বারা দেশ পরিচালিত হয়, তাহলে এখানে হবে a set of laws. Number C, what is the meaning of the phrase martial law in the passage? Passage এ martial law এই ফ্রেজটা দ্বারা কি বোঝানো হয়? ordinary law, military law, outlaw, outdated law. So অবশ্যই মার্শাল ল মানে মিলিটারি ল, সামরিক আইন। আওয়ামী লীগ হ্যাড এ ল্যান্ডস্লাইড ভিক্টরি ইন দ্য ইলেকশন অফ। আওয়ামী লীগের কোন নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা অনেক বেশি পরিমাণে বিজয় হয়েছিল? আমরা জানি ইট ইজ ইন দ্য ইলেকশন অফ 1954। নাম্বার ই, who declared martial law in 1958? 1958 এ মার্শাল ল কে ডিক্লেয়ার করেন? জেনারেল টিক্কা খান, জেনারেল জিয়াউল হক, আইয়ুব খান and ইয়াহিয়া খান। we know the answer is আইয়ুব খান। তো এখানে আমরা উত্তরগুলো পেয়ে গেলাম। অবশ্যই পরীক্ষায়
কেউ তার উত্তরপত্রে প্রশ্ন লিখবে না, তারা শুধু এই যে টিক যে উত্তরগুলো দেয়া হলো, দে উইল রাইট অনলি দ্য আনসার। তাহলে তোমরা শুধু আনসার লিখবে পরীক্ষায়, কোয়েশ্চেন লেখার কোনো দরকার নেই। এরপর কোয়েশ্চেন নং বি, আনসার টু দ্য কোয়েশ্চেন্স। এখানে 5টি প্রশ্ন থাকবে, 2 করে 10। আমরা আগে প্রশ্নগুলো একটু দেখে নেই। নাম্বার এ, হু ওয়াজ দ্য স্পিকার হিয়ার, হোয়ার ওয়াজ দিস স্পিচ মেড। এই এখানে বক্তা কে ছিলেন এবং বক্তব্যটা কোথায় দিয়েছিলেন তিনি। হোয়াট ওয়াজ আনফরচুনেট এজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেনশনড ইন হিজ স্পিচ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তব্যে কোন ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেছিলেন। হোয়াই ডিড পিপল ভোট ফর আওয়ামী লীগ ইন দ্য ইলেকশনস। ইলেকশনে লোকজন আওয়ামী লীগকে কেন ভোট দিয়েছিল। হাউ ওয়াজ দ্য হিস্ট্রি মেনশন ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে উল্লেখিত ইতিহাস কেমন ছিল। পাকিস্তানিদের সাথে যে আমাদের 23 বছরের ইতিহাস, সেই ইতিহাসটি কেমন ছিল। হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ইন ডিক্লেয়ারিং মার্শাল ল। অর্থাৎ মার্শাল ল বা সামরিক আইন যখন ঘোষণা দিচ্ছিলেন, আইয়ুব খানের ইন্টেনশন বা ইচ্ছা কি ছিল, মনোভাব কি ছিল। ওকে, আমরা আনসারগুলো দেখে নিব এবং তোমরা আনসারগুলো তোমাদের খাতায় লিখে নিবে। অবশ্যই আমরা টেক্সট থেকে হুবহু লাইন আনসার হিসেবে লেখা যাবে না, তো খেয়াল করো যে আমি উত্তরগুলো কিভাবে লিখেছি। হু ওয়াজ দ্য স্পিকার হিয়ার, হোয়ার ওয়াজ দিস স্পিচ মেড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য স্পিকার হিয়ার। তাহলে আমরা সবাই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই বক্তা, এখানে ইজ হবে না, এখানে ওয়াজ হবে। ওয়াজ দ্য স্পিকার হিয়ার। So Bangabandhu Sheikh Mujibur Rahman was the speaker here, and this speech was made at the Shohrwarddi Udyan in Dhaka, যেটা তখন রেস কোর্স ময়দান ছিল। তাহলে এই স্পিচটা তিনি শোরওয়ার্দী উদ্যান বা তৎকালীন রেস কোর্স ময়দানে দিয়েছিলেন। হোয়াট ওয়াজ আনফরচুনেট এজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেনশন ইন দ্য প্যাসেজ। তাহলে কোনটাকে দুর্ভাগ্যজনক বলেছিলেন। It was unfortunate that the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi, Rangpur were awash with the blood of Bengalis. তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তাগুলো যে ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছিল, এটাই ছিল আমাদের জন্য দুর্ভাগ্য, কারণ আমাদের রাস্তাগুলো আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত হওয়ার কথা ছিল না। Why did people vote for Awami League in the elections? কেন ইলেকশনে লোকজন আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। ইন দ্য ইলেকশনস পিপল ভোটেড ফর আওয়ামী লীগ ইন দ্য হোপ অফ সিটিং ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড ড্রাফটিং এ কনস্টিটিউশন টু বিল্ড এ ফ্রি কান্ট্রি। তাহলে জনগণ ভোটে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল এই আশায় যে তারা ন্যাশনাল অ্যাসেম্বলিতে অর্থাৎ জাতীয় পরিষদে বসবে এবং সেখানে একটি স্বাধীন দেশের জন্য তারা সংবিধান খসড়া করবে। Okay, D and E. How was the history mentioned in the passage? নিশ্চয়ই সুখকর ছিল না। The history mentioned in the passage is tragic and full of agony. অর্থাৎ এই প্যাসেজে যে ইতিহাসের কথা বলা হয়েছিল সেটা ছিল মর্মান্তিক এবং ব্যথায় পরিপূর্ণ, বেদনায় পরিপূর্ণ। The people of Bengal were oppressed and tortured repeatedly and made their highways crimson. তাহলে এই বাংলার জনগণ অত্যাচারিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল বারবার এবং তাদের নিজেদের রক্তের রাজপথ রঞ্জিত করতে হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ইন ডিক্লেয়ারিং মার্শাল ল। মার্শাল ল ডিক্লেয়ার করতে আইয়ুব খানের ইন্টেনশন বা ইচ্ছা কি ছিল। দ্য ইন্টেনশন অফ আইয়ুব খান ইন ডিক্লেয়ারিং মার্শাল ল ওয়াজ টু এনস্লেভ দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান। হি ওয়ান্টেড টু ডিপ্রাইভ আস ফ্রম আওয়ার রাইট টু স্পিক ফর ফ্রিডম। তাহলে আইয়ুব খান মার্শাল ল ডিক্লেয়ার করেছিল এই পূর্ব পাকিস্তানের জনগণকে দাস বা দমিয়ে রাখার জন্য, দাস বানানোর জন্য। তিনি আমাদেরকে আমাদের কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। ওকে, আমরা এমসিকিউ পড়লাম। কোয়েশ্চেন নং 1A and B এমসিকিউ, তারপরে আনসারিং কোয়েশ্চেন। একটা প্যাসেজ থেকে শুরুতে 1 নম্বরে
এটা এমসিকিউ থাকবে 5টা এবং এরপরে আনসারিং কোয়েশ্চেন থাকবে 5টা। দ্বিতীয় নম্বরে আরেকটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে ফ্লো চার্ট লিখতে হবে। আমরা একই প্যাসেজ থেকে আজকে একটি ফ্লো চার্ট এখানে টেস্ট করলাম। ফ্লো চার্টে এইরকম একটি প্রশ্ন থাকবে দেয়া, বেসড অফ ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য লিবারেশন ওয়ার। অর্থাৎ প্যাসেজে যেই অংশটুকু দেয়া আছে সেই অংশটুকুতে আমাদের স্বাধীনতার ইতিহাসের অর্থাৎ স্বাধীনতার পটভূমি যেটা সেইটা আমাদেরকে এখানে লিখতে বলেছে। সব সময় ফ্লো চার্টের প্রথমটা করে দেয়া থাকবে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। সো প্রথম যে ইনফরমেশন সেটা এখানে দেয়া আছে, ব্লাডশেড ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952, অর্থাৎ 52 ভাষা আন্দোলনের রক্তপাত। এরপর নাম্বার 2, 3, 4, 5, 6 অর্থাৎ আরও 5টি তথ্য এই বক্সগুলোতে লিখতে হবে। তাহলে মোট 6টি তথ্য হবে, লিখতে হবে নতুন করে 5টি। এবং এই ক্ষেত্রে এইটা প্রথমটা যেরকম শর্ট একটি সেন্টেন্স পুরো দেয়া নেই, এটা শুধু ইনফরমেশনটা দেয়া আছে ইন শর্ট ফর্ম, বাকি সবগুলো সেভাবে লিখতে হবে এবং বক্স করে লিখতে হবে এবং তথ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তো আমি নমুনা উত্তর এখানে দিয়েছি। ওকে, নাও আই এম শোয়িং ইউ দ্য আনসার অফ দ্য ফ্লো চার্ট। এবার তোমরা ফ্লো চার্টের আনসার কিভাবে লিখতে হয় দেখবে। শুরুতেই প্রথম যে ইনফরমেশনটি প্রশ্নে দেয়া থাকবে সেই ইনফরমেশনটি একটি বক্স করে লিখে ফেলতে হবে। অর্থাৎ আমি এখানে যে দেখাচ্ছি একটা বক্স, সেই বক্স আকারে এটা লিখতে হবে। সো এখানে লেখা আছে ব্লাডশেড ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952, অর্থাৎ 52 সালের যে ভাষা আন্দোলনে যে রক্তপাত হয়েছিল তার ইতিহাস। এবং আমাদের প্যাসেজে যে পটভূমির কথা বলা আছে সেখানে শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তব্যে 1952 ভাষা আন্দোলনের কথা উল্লেখ করেছিলেন। তারপর যে তথ্যটি এখানে আসবে ইন শর্ট ফর্ম, সেটা আসবে ভিক্টরি ফর ইস্ট পাকিস্তান ইন দ্য ইলেকশন অফ 1954, অর্থাৎ 1954 সালের নির্বাচনে ইস্ট পাকিস্তানিদের বিজয়। এরপর ইনফরমেশন 3, মার্শাল ল ডিক্লেয়ার্ড বাই আইয়ুব ইন 1958, অর্থাৎ 1958 সালে আইয়ুব খানের দ্বারা মার্শাল লর ঘোষণা, সামরিক আইনের ঘোষণা। 1954 নির্বাচনে ইস্ট পাকিস্তানিরা জয়ী হলেও পশ্চিম পাকিস্তানিরা সরকার গঠন করতে দেয়নি এবং জনগণকে দমিয়ে রাখার উদ্দেশ্যে 1958 সালে আইয়ুব খান মার্শাল ল ঘোষণা করেন। নাম্বার 4, এর পরের ঘটনা 6 পয়েন্ট মুভমেন্ট ইন 1966, অর্থাৎ 1966 সালের বঙ্গবন্ধু 6 দফা আন্দোলন ঘোষণা করেছিলেন। এন্ড দেন নাম্বার 5, আইয়ুব খানস ফল ফ্রম পাওয়ার আফটার মুভমেন্ট অফ 1969, অর্থাৎ 1969 সালে আইয়ুব খানের ক্ষমতা থেকে পতন। এন্ড দেন নাম্বার 6, অ্যাজিউমিং রেইন অফ দ্য গভর্নমেন্ট বাই ইয়াহিয়া খান, অর্থাৎ এরপর ইয়াহিয়া খানের ক্ষমতা গ্রহণ। এরপরে স্বাধীনতার পূর্ববর্তী সময়ের আরও ঘটনাপঞ্জি রয়েছে, কিন্তু সেগুলো এখানে আসবে না, কারণ আমাদেরকে অবশ্যই ইনফরমেশন লিখতে হবে ফ্রম দ্য গিভেন টেক্সট। আমরা এখানে আজকে যে 3টি প্যারা পড়েছি, বঙ্গবন্ধুর বক্তব্যের যে অংশটুকু আমরা পড়েছি সেখানে এইটুকুই আমাদের বলা আছে, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড দেন ইলেকশন 1954, declaration of martial law, 6 point movement, and then Ayub Khan's fall, and then Yahya Khan's assuming reign of the government. তাহলে এভাবেই ফ্লোচার্ট লিখতে হয়, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, প্রত্যেকটি ইনফরমেশন বক্সে লিখতে হবে, বক্সগুলো অ্যারো দিয়ে ফ্লোটা বুঝিয়ে দিতে হবে এবং তথ্যগুলো কোনোটাই উল্টাপাল্টা লেখা যাবে না, অর্থাৎ ধারাবাহিকভাবে সেগুলো লিখতে হবে। ওকে ডিয়ার লার্নার্স, I think you have enjoyed the class. In this class we have read a very important historical event in the life of Bangladeshi people, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, যে ভাষণটি আসলে আমাদের জন্য, জাতির জন্য একটি বিশেষ বার্তা। আমরা যে পশ্চিম পাকিস্তানিদের দ্বারা যে শাসিত শোষিত হয়েছিলাম তার থেকে মুক্তির বার্তা হলো এই 7ই মার্চের ভাষণ। এই ভাষণে বাঙালি জাতি অনুপ্রাণিত হয়ে
উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় পুরো বক্তব্যটি ভালো করে পড়বে এবং সেভাবেই প্রশ্ন উত্তরগুলোও তোমরা পড়তে থাকবে। ওকে, no more today. Thank you for attending the class. Read at home, practice at home to do well in the exam. Thank you. Goodbye.